গভীর রাতে রণক্ষেত্র জাবি, দফায় দফায় হামলা, সংঘর্ষ, গোলাগুলি। আহত হয়ে দামেকে চিকিৎসা নিয়েছেন 297 জন এবং মাথায় আঘাত পেয়েছেন 170 জন। ভারতীয় খায়েশিদের গুলিতে নিহতের লাশ ফিরল দেশে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন জরুরি, টিআইবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় খাইশাদের গুলিতে নিহতের লাশ ফিরল দেশে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাইশাদের গুলিতে নিহত 2 বাংলাদেশি নাগরিকের লাশ দেশে এসেছে। সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ লাশ হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর। নিহত 2 যুবক হলেন কোম্পানিগঞ্জের কালীবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে আলী হোসেন ও একই গ্রামের সুন্দর আলীর ছেলে কাউসার আহমেদ। ওসি গোলাম দস্তগীর বলেন, লাশ দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। রোববার বিকালে কোম্পানিগঞ্জের ভারত সীমান্তের পিলার নম্বর 1253 এর কাছে ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাউসার নিহত হন। স্থানীয় সূত্র জানায়, আলী, কাউসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে পড়েন। বিকালে গুরুতর আহত হয়ে ফেরেন নবী। উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, স্থানীয়দের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া আসা করেন। আলী ও কাউসারও সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন জরুরি, টিআইবি। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নে সুনির্দিষ্ট পথরেখা প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ জরুরি। সোমবার এক বিবৃতিতে একথা বলেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার নিজের বাসার সাবেক এক কর্মীর বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বলেছেন, আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। প্রধানমন্ত্রী যেভাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বিষয়টিকে তার দুর্নীতি বিরোধী কঠোর সদিচ্ছার পরিচয়ক হিসেবে বিবেচনা করতে চায় টিআইবি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা ও ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের আলোকে সুনির্দিষ্ট পথরেখা প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের অবস্থান বা ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার বহু ঘটনা সামনে এসেছে। টিআইবি নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার নামে এবং বাস্তবে সরকারি অন্যান্য উচ্চ পদে অর্পিত ক্ষমতার বা তার সঙ্গে সম্পৃক্ততার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ সম্পদ অর্জনের যে সংস্কৃতি স্বাভাবিকতায় পরিণত হয়েছে, এই জন্য প্রধানমন্ত্রীর ক্ষোভ ও অস্বস্তির প্রকাশ ঘটেছে। গভীর রাতে রণক্ষেত্র জাবি, দফায় দফায় হামলা, সংঘর্ষ, গোলাগুলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। ছাত্রলীগের 2 দফা হামলা, অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে আসা এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা ক্যাম্পাস। সোমবার দিবাগত রাত 12টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও তা আরও ঘোলাটে আকার ধারণ করে। ক্ষুদ্র শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগকে পিছু হটালেও এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগরের ভাঙাল পরিস্থিতির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ইত্তেফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল রাত 12:38 মেসেঞ্জারের মাধ্যমে জানান, সাংবাদিকদের ওপর পেট্রোল বোমা ছুড়ে মেরেছে বহিরাগতরা। আতঙ্কে তারা পুকুরে বসে আছেন। হামলাকারীরা সাংবাদিকদেরও ছাড় দিচ্ছেন না। কেউ কেউ জঙ্গলের ভেতরে লুকিয়ে আছেন। অনেকেই আতঙ্কে দিশেহারা। এই সময় ফোনে কথা বলার মতো অবস্থায় ছিলেন না বলে জানান উজ্জ্বল। প্রায় একই সময় জেইউ ইনসাইডার নামে একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয়, এমন ভয়াল কালো রাত জাহাঙ্গীরনগরের জীবনে হয়তো আর আসেনি।
এই পেজ থেকে ক্যাম্পাসের সংঘর্ষের চিত্র লাইভের মাধ্যমে প্রচার করা হয়েছিল। পরে রাত 3:15টার দিকে ওই প্রতিবেদন লেখার সময় ইত্তেফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল জানান, পুলিশের উপস্থিতিতেই হামলা করেছিল ছাত্রলীগ। পরে 1,500-এর মতো শিক্ষার্থী এসে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে। অন্যদিকে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও গুলিতে বণিক বার্তার মেহেদী মামুন, দৈনিক বাংলার আব্দুর রহমান খান সার্জিল ও বাংলাদেশ টুডের জুবায়ের আহমেদ আহত হন। পরে ক্ষুদ্র শিক্ষার্থীরা কয়েকজন পুলিশ সদস্যকেও বেধড়ক মারধর করে। এরপর পুলিশ জলকামান নিয়ে আসে। পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। অনলাইন পোর্টাল রাইজিং বিডি জাবি প্রতিনিধি বোরহান উদ্দিন জানান, আন্দোলনকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগ বাইরে থেকে 100 জন শুটার নিয়ে এসেছিল। তাদের পরনে ছিল হেলমেট ও কালো টি শার্ট। হাতে পিস্তল সহ অন্যান্য অস্ত্র ছিল। এরা সাভার ও আশুলিয়ার লোকাল গ্যাং হতে পারে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সামনে রেখে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। এই সময় তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে আক্রমণের শিকার হলেও পরে শিক্ষার্থীরা ক্ষুদ্র হয়ে ছাত্রলীগকে ধাওয়া দেন। হল থেকে হাজারো শিক্ষার্থী বের হয়ে এলে ছাত্রলীগ পিছু হটে। সেই সময় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ গুলি চালায়। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থী মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আমাদের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলাম। পরে রাত 12টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা দ্বিতীয় দফায় লাঠি হাতে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় তাদের উপর হামলা হয়। এতে অর্ধশতাধিক ছাত্রছাত্রী আহত হন। রাত 8:30টার দিকে এই ঘটনার বিচার চেয়ে ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করতে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। রাত 12:15টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যান। পরে রাত 1:45টার দিকে ফটক ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করেন তারা। এই সময় বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে বাসভবনের প্রধান ফটকের লাইট সহ বিভিন্ন লাইট ভাঙচুর করেন তারা। এরপর আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় উপাচার্য বাসভবনেই ছিলেন বলে জানা গেছে। সেই সময় এক ফেসবুক পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন লিখেছেন, ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকেছে। ছাত্রছাত্রীরা ভয়ে ভিসি মহোদয়ের বাংলোতে আশ্রয় নিয়েছে। প্রশাসনকে নিরাপত্তা বিধানের অনুরোধ করছি। যা কিছুই হোক, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন আবদুল্লাহ হিল কাফি বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। তবে সার্বিক পরিস্থিতির ব্যাপারে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহত হয়ে ডামেকে চিকিৎসা নিয়েছেন 297 জন এবং মাথায় আঘাত পেয়েছেন 170 জনের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোটা বিরোধী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুপুর থেকে রাত 9:30টা পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 297 জন। এর মধ্যে হাসপাতালে জরুরি বিভাগে নিউরোসার্জারির 98 নম্বর ওয়ার্ডে জরুরি কক্ষে চিকিৎসা নিয়েছেন 170 জন, যাদের সবারই মাথায় আঘাত ছিল। সোমবার 15 জুলাই ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বরত মোহাম্মদ মিজান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় দুপুরের পর থেকে রাত 9টা পর্যন্ত 297 জনকে চিকিৎসার জন্য টিকিট দেওয়া হয়েছে। এদের মধ্যে চিকিৎসকদের নির্দেশনায় 12 জনকে ভর্তি করা হয়েছে। তাদের আলাদা ভর্তি ফাইল তৈরি করা হয়েছে। হাসপাতাল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় দুপুর থেকে রাত পর্যন্ত যত সংখ্যক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এদের মধ্যে অধিকাংশই মাথায় আঘাত ছিল। এই আঘাত হতে পারে নিক্ষিপ্ত ইটের আঘাত, পাশাপাশি সরাসরি কোনো কিছু দিয়ে মাথায় বাড়ি দেওয়ার আঘাত। এই 170 জনের মধ্যে মাথায় সেলাই দেওয়া হয়েছে বেশ কয়েকজনের। তবে কয়েকজনের সেলাই লাগলেও তারা গুরুতর নয়, পাশাপাশি ভর্তির প্রয়োজন হয়নি।
এছাড়া আরও অনেক আহতকে জরুরি বিভাগের ইমার্জেন্সি ও 4 নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মাথায় আঘাত নেই কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। এদের মধ্যেও 2-1 জনের শরীরে সেলাই দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে পুরাতন ভবনের 3য় তলায় নাক কান গলা বিভাগে সংঘর্ষের ঘটনায় অনেকেই চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি চক্ষু বিভাগে 2 জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজন শিক্ষার্থী হল দাবির বঙ্গবন্ধু হলের আলী আকবর, বয়স 22।